আজকে করব 15 নম্বর স্কুল তমলুক হ্যামিল্টন হাই স্কুল। আজকে আমি প্রথম থেকেই টাইপ করে লিখে দিয়েছি, কারণ বইটা আমার কাছে ছিল না, তাই এই টাইপ করে লিখতে হয়েছে। একটা, সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন। উত্তর হচ্ছে 3 দিনের জন্য। আমি যাই মোটা করে লিখে দিয়েছি। 2, তাল নবমী কোন মাসে পালিত হয়? উত্তর ভাদ্র মাসে। 3, আকাশের 2 বন্ধু গল্পটি নেওয়া হয়েছে স্বপ্ন দেখি রূপকথায় থেকে। 4, যেই না তাকে ধরতে যাব তাকে হচ্ছে কাঠবিড়ালিকে। 5, ব্রহ্মগড়ে লোকেরা সর্দি হলে কি করে? না ডিগবাজি খায়। 6, মিষ্টি গল্প কবিতাটির কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। 7, পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে ক্রিয়ার। 8, অজ্ঞ শব্দটির বিপরীত হলো বিজ্ঞ। বিজ্ঞ মানে জ্ঞানী, অজ্ঞ মানে যার জ্ঞান নেই। 9, উত্থান শব্দটির বিপরীত হচ্ছে পতন। 10, বইটি তোমাকে শূন্যস্থানে বসবে দেব। 11, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। মোর হচ্ছে উত্তম পুরুষ, মোর মানে আমার। 2-1, সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে মাস্টারদা সূর্য সেন উমাতার হাই স্কুলের শিক্ষক ছিলেন। 2, নেপালের পিতার নাম কি? নেপালের পিতার নাম ক্ষুদিরাম ভট্টাচার্য। 3, পেটকাটা এবং চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল? বন্ধুত্ব অটুট রাখতে পেটকাটা ও চাঁদিয়াল দুজনেই স্থির করে যে তারা আর কখনো একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে না, বরং সবসময় একে অপরকে সাহায্য করবে। 4, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 5, ব্রহ্মগড়ের রাজা ছবির প্রেমে কি বাঁধিয়ে রাখে? ব্রহ্মগড়ের রাজা ছবির প্রেমে আমসত্ত্ব বাজা বাঁধিয়ে রাখেন। 6, আখ সবার চাইতে মিষ্টি কেন? আখ সবার চাইতে মিষ্টি কারণ আখ চিবিয়ে খেতে হয়। 7, সে এমনি নিমন্ত্রণ করবে বাক্যটি থেকে পুরুষ ও পক্ষ খুঁজে নিয়ে লেখো। সে হচ্ছে প্রথম পুরুষ, আর এটি হচ্ছে সাধারণ অসম্পন্ন পক্ষ। অসম্পন্ন কেন? কারণ হচ্ছে কাজটা সম্পন্ন হয়নি। 8, তুই একটা বোকা বাক্যটি লিখে পুরুষ আর পক্ষের নিচে দাগ দাও। তুই হচ্ছে মধ্যম পুরুষ, পক্ষ দেখানো বলা যাবে না, নিচে লিখেছি এটা সম্পন্ন পক্ষ, মানে শেষ হয়েছে কাজটা। এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। ওকে। 9, লিঙ্গ কত প্রকার ও কী কী? লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয়লিঙ্গ। 10, কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে? কর্তার পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। 11, প্রথম পুরুষ কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কিছু বলে সেটা হলো প্রথম পুরুষ, যেমন তো সে, তারা ইত্যাদি। 3-1, পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে বন্ধুত্ব হয়েছিল? পেটকাটা ও চাঁদিয়াল দুটি কাগজের ঘুড়ি, এটা আকাশে উড়ছিল। উড়তে উড়তে এদের দেখা হয়েছিল। এরা দুজনেই বুঝেছিল যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে, এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী, মানুষজন সবই দেখে প্রাণপণে দুজনে একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। একটা প্রশ্ন আছে যে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি কেন? তোমরা তাল নবমী গল্পটা পড়বে, ওখানে দেখবে তারা তো খুব গরিব। তা ওর বাবার মানে গোপালের বাবা যে ক্ষুদিরাম ভট্টাচার্য, উনি কয়েকদিন পুজো করতে যাননি লোকের বাড়িতে, মানে পুজোর ডাক পাননি, যার জন্য অবস্থা খারাপ এবং তাদের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি। তো এবার 3-টা আসছি। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল? মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলেদের নিয়ে তাদের দেশের কথা বলে খেলাধুলা, বন্দুক চালানো শিখে ইংরেজের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুললেন। তারা ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করে নিল।
আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। 4, বোমাগড়ে রাজার পিসি ও খুড়ো কী করেন? বোমাগড়ে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? মিষ্টি কবিতায় কবি চেয়েছেন যে রাস্তায় পিছলে পড়া থাকবে এবং হোঁচট খাওয়ার ভয় থাকবে, সেই ধরনের রাস্তা। 6, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে কাঠবিড়ালি, সবুজ গাছপালা এবং চলাচলের পথ। 4-এর আগে বড় বড় প্রশ্ন। বোমাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে? পরপর লেখো। সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি খুব মজার। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির প্রেমে বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে প্লেট ঠোকে। সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাক টিকিট মারে। ঘিয়ের মধ্যে ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে। শিরিষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এছাড়াও মন্ত্রী, রাজার পিসি, খুঁড়ো এরাও নানান আজব ধরনের কাজ করে। 2, রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। গোপালের ঘুম না হওয়ার কারণ কি? রাত্রে সে কী কী স্বপ্ন দেখেছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাল নবমী গল্পে গোপালের রাত্রে ঘুম আসছিল না। পরের দিন তাল নবমী উৎসব, এখানেও বানানটা এখানে ল হবে, তাই উত্তেজনায় তারা ঘুম আসছিল না। বর্ষা রাতে গোপাল স্বপ্ন দেখছিল জটি পিসিমা তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুরের পায়েস, তিলপিটুলি, কাকুরের ডালনা, মুগ ডাল এই সমস্ত ভালো ভালো খাবার সে খাচ্ছে। কেমন মানুষ এই মাস্টারদা? মাস্টারদা কেমন মানুষ ছিলেন তা লেখো। মাস্টারদার পোশাক খুবই সাদাসিধে। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না। মাস্টারদা গল্প থেকে তার সম্পর্কে আর যা যা জানা যায় সেগুলো হলো তিনি কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। তার স্কুলের ছাত্ররা তাকে দেখত বন্ধুর মতো হাসিমুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তিনি ভোরবেলা উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করতেন। তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। 5-1, তোমার পরীক্ষার ফলাফল জানিয়ে বন্ধুকে পত্র লেখো। প্রথমে নিজের ঠিকানা দেবে এবং তারিখ বসিয়ে দেবে। তারিখ মানে পরীক্ষার তারিখটা, যেদিন পরীক্ষা হবে, যেটা আসবে চিঠিটা সেদিনকে। প্রিয় অনিন্দ, অনেকদিন পর তোর চিঠি পেলাম। তোর চিঠি পেয়ে আমি খুবই খুশি। আশা করি তুইও ভালো আছিস। তোর চিঠিতে আমার পরীক্ষার ফলাফলের কথা জানতে চেয়েছিস। পরীক্ষার ফল ভালো হবে কি না তা নিয়ে আমি বেশ চিন্তায় ছিলাম। তবে গতকাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং আমি বেশ ভালো ফল করেছি। আমি মোট 82% নাম্বার পেয়েছি। বিশেষ করে গণিত আর বিজ্ঞানে আমি ভালো নম্বর পেয়েছি। আমার মা বাবা এবং শিক্ষকরা খুব খুশি। এই সফলতার পিছনে আমার শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সঠিক নির্দেশনার কারণেই এটা সম্ভব হয়েছে। আমার মনে হয় নিয়মিত পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই ফল পাওয়া সম্ভব হয়েছে। তুই তোর পরীক্ষার ফলাফল পেলে আমাকে অবশ্যই জানাবি। আমরা দুজনে মিলে একসাথে আমাদের সাফল্যের আনন্দ ভাগ করে নেব। আমাদের দেখা হওয়ার আরও বিস্তারিত কথা হবে দেখা হওয়ার পরের। আচ্ছা, আজ আর নয়, তোর বাবা মাকে আমার প্রণাম জানাস এবং তোর ছোট বোনকে আমার ভালোবাসা জানাস। খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকি। তোর প্রিয় বন্ধু শিবম। এবং এইখানে বন্ধুর নাম, প্রযত্নে তার বাবার নাম এবং ঠিকানাটা দিয়ে দেবে। 5-2, ছাত্রাবাসে কেমন আছো তা নিয়ে মাকে পত্র। মানে ছাত্রাবাস হচ্ছে হোস্টেল। অনেকে বাড়িতে না রেখে স্কুলে হোস্টেল থেকে পড়াশোনা করে, বাড়িতে থাকে না, সেক্ষেত্রে ওখান থেকে মাকে চিঠি লিখছে যে কেমন পড়াশোনা হচ্ছে, কেমন আছে ইত্যাদি। তো এখানে হোস্টেলের নাম লিখেছে রামকৃষ্ণ বয়েজ হোস্টেল, নরেন্দ্রপুর, যেখানে সেটা থাকে তারিখ দিয়ে। এবার এখানে মাকে চিঠি লিখছে। পূজনীয় মা, আমার প্রণাম নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখানে ভালো আছি। তোমরা আমার জন্য একদম চিন্তা করবে না। তোমাদের আশীর্বাদ এবং শিক্ষকের সহায়তায় আমার পড়াশোনা ভালোই চলছে। আমি
নিয়মিত ক্লাস করছি এবং সময় মতো পড়া তৈরি করছি। গত সপ্তাহে পরীক্ষায়ও আমি বেশ ভালো ফল করেছি। এখানে আমাদের জন্য আলাদা পড়াশোনার ঘর আছে এবং রাত 10টা পর্যন্ত আমাদের পড়াশোনা চলে। রাতের খাবার পর আমি আমার কিছু বন্ধু মিলে গল্পের বই পড়ি। এখানে পরিবেশটা খুব ভালো, শান্ত এবং পড়াশোনার জন্য একদম উপযুক্ত। আমার শরীরও ভালো আছে। এখানে খাওয়ার ব্যবস্থা খুব ভালো। সকালে রুটি সবজি, দুপুরে ভাত ডাল সবজি ও মাছ অথবা ডিম দেওয়া হয়। সন্ধেবেলায় টিফিন এবং রাতে রুটি বা ভাত ও তরকারি থাকে। খাবারের মান খুব ভালো। ছুটির সময় আমি বাড়ি আসবো। তোমাদের সাথে অনেক কথা বলার আছে। তোমরা আমার জন্য একদম চিন্তা করবে না, আমি খুব সাবধানে থাকি। বাবাকে আমার প্রণাম দিও এবং ভাইকে আমার ভালোবাসা জানিও। ইতি শিবম। আবার তোমার মায়ের নাম লিখবে এবং ঠিকানা বসিয়ে দেবে। এবার আছে রচনা। প্রথম হচ্ছে গাছ আমাদের বন্ধু। মানুষের বন্ধু শুধু মানুষ নয়, প্রকৃতি মানুষের এক বড় বন্ধু। মানুষ বা যে কোনো প্রাণী বেঁচে আছে প্রকৃতির উপর নির্ভর করে। গাছপালা হলো সেই প্রকৃতির একটি বড় উপাদান। গাছগাছালির জন্যই প্রকৃতি সবুজ। মানুষের কাছে গাছের মূল্য অনেক। শুধু ছায়া, ফুল, ফল বা কাঠ দিয়ে গাছ মানুষের উপকার করে না। গাছের সবচেয়ে বড় অবদান অক্সিজেন। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা কৃত্রিমভাবে তৈরি করে প্রকৃতিতে যোগান দেওয়া সম্ভব নয়। একমাত্র গাছই অনবরত অক্সিজেন বাতাসে যোগান দিয়ে চলেছে। তাই শুধু তাই নয়, প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশকে সুস্থ রাখে গাছ। কিন্তু আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি। নির্বিচারে বন কেটে বসতি নির্মাণ করে তুলেছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই। তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠেছে। পরের রচনা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালে। তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, বরং একাধারে একজন দার্শনিক, সংস্কারক এবং দেশপ্রেমিক হিসাবে পরিচিত। তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। কলকাতা সিমলায় তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি তীক্ষ্ণ বুদ্ধি এবং আধ্যাত্মিক জিজ্ঞাসার অধিকারী ছিলেন। 1881 সালে তিনি রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে আসেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। গুরুর কাছ থেকে তিনি মানব সেবার আসল মর্ম উপলব্ধি করেন এবং নিজের জীবনকে সেই আদর্শে উৎসর্গ করেন। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ভাষণ ছিল এক নতুন দিগন্তের উন্মোচন। তিনি বলেছিলেন, জীব সেবা শিব সেবা, অর্থাৎ দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করাই ঈশ্বরের আরাধনা। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ আজও তার এই আদর্শকে সামনে রেখে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানগুলি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কার্যের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে তার আদর্শে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। তিনি তাদের মধ্যে আত্মবিশ্বাস, দেশপ্রেম এবং মানবতাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তার বিখ্যাত উক্তি, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না, আজও অসংখ্য মানুষকে প্রেরণা যোগায়। এই মহান সন্ন্যাসী 1902 সালে পরলোকগমন করেন। লাস্ট রচনা তোমার দেখার উৎসব। মাহেশের রথের মেলা সম্বন্ধে লিখছি। রথযাত্রা বাঙালির একটি ঐতিহ্যপূর্ণ উৎসব এবং শ্রীরামপুরের মাহেশের রথের মেলা সেই ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ছোটোবেলায় দাদু দিদার সঙ্গে এই মেলার অনেক গল্প শুনেছি এবং এবার আমার নিজের চোখে তা দেখার সুযোগ হলো। রথযাত্রার দিন মাহেশের রথের মেলায় মানুষের ঢল নামে। রথের রশি দড়িটা টানার জন্য সবার মধ্যে এক প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। বিরাট আকারের রথটি যখন সামনের দিকে এগোতে থাকে তখন হাজার হাজার মানুষের জয়ধ্বনিতে চারদিকে মুখরিত হয়ে ওঠে। রথকে কেন্দ্র করে রাস্তার দুপাশে বসেছে অসংখ্য দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান এবং বিভিন্ন ধরনের হস্তশিল্পের পসরা নিয়ে বিক্রেতা বসেছেন। বেলুন, নাগরদোলা, চাকাটা মনে হচ্ছে কিছু ভুল রয়েছে, কিছু ওকে। পাঁপড় ভাজা জিলাপির গন্ধে যেন
বাতাস যেন আরও উৎসবমুখর হয়ে উঠেছে। রথের মেলা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি বা সংস্কৃতির এক মিলন ক্ষেত্র। এখানে সব ধর্মের, সব বয়সের মানুষ এক হয়ে আনন্দ উপভোগ করেন। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন এই মেলায় একত্রিত হন। এই মেলা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের প্রতিচ্ছবি হিসাবে কাজ করে। এই রথযাত্রা শুধুমাত্র একটি দেবতাকে টানা উৎসব নয়, এটি একতার, আনন্দের ও ভালোবাসার উৎসব। আমার কাছে এই মেলায় যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা ছিল, যা আমি বহুদিন মনে রাখব। আমাদের বাংলা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ইংরাজি অথবা অঙ্কের ভিডিও চালু করব ক্লাস 5-এর।